মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের জন্য যোগ্যদের বলি দিয়েছে। সরকার যদি সংঘাত চায়, সংঘাতের রাস্তায় হাঁটতে হয়। যারা যোগ্য তাদেরকে আরো বিপাকে ফেলার জন্য একটা কাহিনী রচেছিলেন। যাই হোক, ওরাই ফাঁদে পা দেয়। তারা আন্দোলন করেছে সেখানে এইভাবে নির্বিচারে লাঠি, এইভাবে নির্বিচারে লাঠি লাথি সব। কৌস্তব, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম সবকিছু ঠিক ছিল, একেবারে আপনারা এসএসসি ভবন গেলেন, আপনি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু আপনারা তারপরে দেখলাম আপনারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেলেন না, ঠিক কি কারণে? দেখুন, ঘটনাটা আমি আপনাদের প্রথম থেকে বলি। গতকাল বেশ কয়েকজন যারা যোগ্য চাকরিহারা তারা অভিজিৎ বাবুর সাথে দেখা করতে চেয়েছিলেন। তো অভিজিৎ বাবুর সাথে তারা কথাবার্তা বলার পর অভিজিৎ বাবু সিদ্ধান্ত নেন যে উনি ওখান থেকেই এসএসসি ভবনে যাবেন, জানতে চাইবেন এই বিষয়টা নিয়ে এবং তার কথাবার্তাগুলো তিনি রাখবেন, যে ওই মিরর ইমেজগুলো প্রকাশ করার দাবি সহ একাধিক বিষয় তিনি রাখবেন। তো গতকালকে এসএসসি ভবনে উনি গেছিলেন, আমিও সাথে ছিলাম, যেহেতু ওই যোগ্য চাকরিহারা আমার মাধ্যমে যোগাযোগ করেছিলেন, আমি তাদের সাথে গেছিলাম এবং সেই সূত্রে আমিও যাই। পরবর্তীকালে ওখানে কেউ ছিল না, ওনারা বলেন যে আজকে সময় জানিয়ে দেওয়া হবে কখন আসার। তো কালকে আমরা দাঁড়িয়ে বলে যাই যে আমরা আজকেও আসবো, এবং আজকে আমরা সে মত অবস্থায় আমরা এসএসসি ভবনে গেছিলাম। এর মধ্যে একটা জিনিস বলে রাখা দরকার, গতকালকে একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় অভিজিৎ বাবুর সাথে ব্রাত্য বোস একসাথে একটি চ্যানেলে, শিক্ষামন্ত্রী, তিনি একসাথে ইন্টারভিউতে পার্টিসিপেট করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব লিখিত আকারে দেওয়ার কথা বলা হয় এবং সেটা ব্রাত্যবাবুর মাধ্যমে দেওয়ার কথা বলা হয়। তো এই বিষয়টা অবধি ঠিক ছিল। এখন সকালবেলা আমি অভিজিৎ বাবুর বাড়িতে যথারীতি পৌঁছাই। এসএসসি ভবনে যেরকম যাওয়ার কথা, আমার সাথে আমার বিকাশ ভবনে যাওয়ার আমার কথা ছিল না, সেটা অভিজিৎ বাবু ব্যক্তিগতভাবেই তিনি যেতেন, যেহেতু তার সাথেই কথা হয়েছে। তো আমরা যখন এসএসসি ভবনে, মানে ওই আচার্য সদনে যখন রয়েছি, চেয়ারম্যানের সাথে কথাবার্তা হচ্ছে, আমরা আমাদের দাবি সেখানে রেখেছি, মিরর ইমেজ প্রকাশ করা থেকে শুরু করে সমস্ত কিছু। এসএসসি চেয়ারম্যান মারাত্মক একটা চাপের মধ্যে আছে, কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল। এবং ওখান থেকে বেরোনোর সময়তেই আমার কাছে একটা ফোন আসে। শুনেছিলাম এরকম ঝামেলা হচ্ছে, কিন্তু এই পর্যায়ে ঝামেলা সেটা শুনিনি। অনেক মহাপণ্ডিত বিজ্ঞরা তারা বলছে যে তারা ওখানে কেন গেল, ওখানে গেল না। আমরা সত্যি জানতাম না তখন, কারণ আমরা এই বিষয়টা নিয়ে এতটাই ছিলাম। আমার কাছে একটা ফোন আসে, ওখান থেকে একজন ফোন করেছে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে বলে যে আমাদের উপর এরকম অত্যাচার হচ্ছে। তো অভিজিৎ বাবু তখন আমার পাশেই ছিলেন। তো উনি বিষয়টা ফোন তো আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, এই ব্যাপার। তখন আমি ওনাকে বলি যে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, আর আপনার বলছে না কোনোভাবে যাওয়াটা ঠিক হবে না। আমি ওনাকে প্রশ্ন করি যে এই পরিস্থিতিকে আপনার মনে হয় যাওয়া ঠিক হবে? না, কোনোভাবেই না। এই ঘটনার প্রতিবাদে উনি তখন সিদ্ধান্ত নেন যে তিনি ওই সরকারের সাথে কোনো রকম করে আলাপ আলোচনায় বসবে না। ইতিমধ্যে তখন আমরা খবরও পাই যে আমাদের বিধায়ক দল, তার সাথেও লালবাজারেও এই ধরনের এই ঘটনাগুলো, তার খানিক পরে বিষয়টা চতুর্দিকে এই বিষয়গুলো হচ্ছে। অভিজিৎ বাবু ওই কসবার ঘটনাটা মূলত, যেহেতু ওখানে ছেলেটি ফোন করেছিল এবং আমরা সেই সময় হয়, তারপরে আমরা আবার খবর নিয়ে দেখি বিভিন্ন জায়গায় বারাসাতেও নাকি কিছুটা বিক্ষোভ অশান্তি হয়েছে। তো অভিজিৎ বাবু তখন সিদ্ধান্ত নেন যে এই জিনিস চলতে পারে না। যখন একটা সমাধান সূত্র নিয়ে কথা হচ্ছে, যখন সমাধান সূত্র বের করা নিয়ে কথা হচ্ছে, যখন অভিজিৎ বাবু একটা মানে ট্রু স্টেটসম্যানের ভূমিকা দেখিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠিয়ে, তো সরকারের যদি এই ধরনের মানসিকতা থাকে, সেই সরকারকে কোনো পত্র দেওয়া বা কোনো সমাধান সূত্র খুঁজতে সাহায্য করা, এর কোনো মানেই হয় না। আমরা ওই যখন এই সিদ্ধান্তটা অভিজিৎ বাবু নেন, তারপর আমরা বেশ কিছু সাংবাদিক মাধ্যমে এটাও শুনতে পাই যে ব্রাত্যবাবু ছিলেন কি ছিলেন না আমি জানি না বিকাশ ভবনে, তবে বলেছেন যে না উনি দেখা করবেন না, সেক্রেটারিকে দিয়ে চিঠিটা নেওয়া হবে। এই ধরনের একটা কথা আমরা কানাঘুষো শুনতে পেয়েছি। বিদ্যা ডাজিট মে আমরা যাইনি, সেই প্রশ্নগুলো আসেনি। আমার প্রথম কথা যাওয়ার প্রশ্নই ছিল না, অভিজিৎ বাবুই যেতেন, যেহেতু উনি জাননি এই প্রশ্নগুলো, সাবসিকুয়েন্ট প্রশ্নগুলো ওঠার কথাই নয়। যে সরকার একটা সুষ্ঠু সমাধান সূত্রর কথা বলা হচ্ছে আগের দিন, তারপরের দিন শিক্ষকদের উপরে এইভাবে লাঠি চালাচ্ছে, তাদের সাথে আলোচনার আমার মনে হয় কোনো প্রেক্ষাপট হতেই পারে না। আমরা তো দাদা দেখছি ব্রাত্য বসু, তিনি তো একেবারে বলছেন, কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে ওনার, উনি বলছেন সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া যাও। নাটকবাজ লোক। অভিজিৎ বাবু ওনাকে খুব ভদ্রলোক বলেছে, আমি বলছি নাটকবাজ লোক, নাটকীয়তার মোড়কে বিষয়টাকে মুড়ে এইভাবে করতে চেয়েছেন। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে ব্রাত্য বসুকে
চেয়েছিলেন যে এই কথাবার্তার মার প্যাচে অভিজিৎ বাবুকে প্যাচে ফেলবেন, যে উনি বলবেন আসার কথা, অভিজিৎ বাবু হয়তো চাইবেন না যেতে, ভেবেছিলেন এটা। কিন্তু অভিজিৎ বাবু সম্পূর্ণটা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিষয়টা এগ্রি করেছিলেন এবং অভিজিৎ বাবু টিভির সামনে বলেছিলেন যে যাবো। তো এইটা ওরা বুঝতে পারেনি এবং এই প্যাচে যে তারা পড়ে যাবে এটা ওরা খুব মানে এই বলার পরে তারপরে ওরা বুঝতে পেরেছে যে প্যাচে পড়ে গেলাম। এবং ওরা জানতো যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটা হয়, অভিজিৎ বাবু যে ধরনের সেন্সিটিভ মানুষ, একটা মানবিক দৃষ্টিকোণ আছে তার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি শটাং বিষয়টা থেকে হয়তো না বলবেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। কারণ আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সমাধান সূত্র চান না। মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের জন্য যোগ্যদের বলি দিয়েছেন। তিনি কি করে যোগ্যদের কথা বলবেন? সম্পূর্ণ একটা নাটকীয়তার মোড়কে একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করলেন, কোনো মাথা নেই মুন্ডু নেই, দুনিয়ার সমস্ত নিজের দলের লোকজনকে এনে ভিড় করে মমতা বন্দ্যোপাধ্যায় চান না এই সমাধান সূত্র। কিন্তু ব্রাত্য বসু তিনি আরেকটি মন্তব্য করেছেন, তিনি বলছেন নাকি যে অভিজিৎ গাঙ্গুলি উনি এলেন না কেন, উনি বলতে পারবেন উনি দলীয় ভাবে কোনো বিপদে পড়লেন কিনা বা দল তাকে বারণ করলো কিনা সেটা উনি বলতে পারবেন। দল কেন বারণ করতে যাবে? এ তো দলের ব্যাপার নয়। এটা দল তো বারবার বলছে যোগ্যদের সাথে আমরা আছি, যোগ্যদের নিয়ে যদি কোনো সমাধান সূত্র বেরোয় এখানে দল কেন বাধা সৃষ্টি করতে যাবে? আমরা তো বারবার বলছি যে ক্ষমতা এলে আমাদের প্রায়োরিটি থাকবে এই যোগ্যদের, এই ডিস্টিংশনটা করে যোগ্যদেরা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা আমরা করব। সেখানে আমাদের কেন এই নিয়ে আলাদা থাকবে এই বিষয়গুলো? দলের সাথে এই নিয়ে কোনো দ্বিমত বা মতবিরোধ কোনোটাই নেই। এখন বিষয়টা হচ্ছে তারা একটা চিত্রনাট্য রচনা করেছিলেন, সেই চিত্রনাট্য রচনাটা যেরকম ভাবে করেছিলেন সেটা মনোপ্লুত হয়নি। অভিজিৎ বাবু হ্যাঁ বলা এবং যাবো বলা তো ওরা বিপাকে পড়ে গেছিল। এবং আমি বলছি এই যে পাল্টা এই মারধর লাঠিচার্জ এই ঘটনাগুলোকে এমন ভাবে সৃষ্টি করা হলো যাতে বৈঠককে যেতে উনি প্রত্যাখ্যান করেন। কারণ কখনো দুটো জিনিস একসাথে হতে পারে না। ইউ ক্যানট ব্লো হট অ্যান্ড কোল্ড এট দি সেম টাইম। একদিকে আলোচনা হবে, শান্তিপূর্ণ বিষয়ে সমাধান সূত্র খোঁজা হবে, আবার যাদেরকে নিয়ে সমাধান সূত্র খোঁজা হবে সেই শিক্ষকদের উপরেই লাঠিচার্জ হবে। দুটো তো একসাথে চলতে পারে না। সরকারের সদিচ্ছা এখানে খুব বড় প্রশ্ন ছিল। সকালবেলা থেকে আমি যখন অভিজিৎ বাবুর সাথে গাড়ি করে যাই, একটি চ্যানেলে ইন্টারভিউতে বারবার করে অভিজিৎ বাবু সদিচ্ছার কথাটা বলছিলেন। সরকারের যদি সদিচ্ছা, আমি গতকালকেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ ছাড়ুন, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, সমাধান সূত্র যেভাবে খোঁজার সেটা চেষ্টা করছেন অভিজিৎ বাবু, সেটাকে রেসপন্ড করে একটা সম্মানজনক রাস্তা যাতে বেরোয়, যাতে যোগ্য যেই ছেলেমেয়েরা রয়েছে তাদের যেন চাকরিটা তারা ফিরে পায়, এই বিষয়টা তাদের সচেষ্ট হওয়া উচিত ছিল। কিন্তু সরকার চায় না। এখানেই তো প্রশ্ন উঠছে, যারা যোগ্য শিক্ষক ছিলেন, এতদিন যারা চাকরি করেছেন, তাদেরকে যেভাবে কসবায় ডিআই অফিসের সামনে, দেখুন আজকে যেই পরিস্থিতি, আমি বলছি আজকে যে পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করলো, এটাতে রাজ্য সরকার বুঝিয়ে দিচ্ছে তারা কোনো সুষ্ঠু সমাধান সূত্র চায় না, তারা সংঘাত চায়। তারা যখন সংঘাত চায়, সংঘাতের ক্ষেত্রে যা যা করণীয় দরকার আমরা সবটাই করব। যারা আন্দোলনরত চাকরি প্রার্থী, যারা যারা চাকরি হারা যারা আছেন, যারা আন্দোলনরত, যারা যোগ্য অযোগ্য সকলটা আমি জানি না কারা এই বিষয়টার মধ্যে, অযোগ্যদের সাথে তো কোনোভাবেই কোনো রকম ভাবে আমরা নেই, কারণ কোনো সেন্টিমেন্ট বা সহানুভূতি কোনোটাই নেই। তাদের বলবো গিয়ে ভাই মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেতাদের যাদেরকে টাকা দিয়েছো তাদের কলার ধরো, তাদেরকে টাকা দিয়েছো তাদের কলার ধরো, তাদের গাছে বেঁধে পেটাও, যা খুশি করো। কিন্তু যারা যোগ্য তাদের সাথে তো আমাদের সহানুভূতি আছে এবং তাদেরকে বলবো তো আন্দোলন করতে হবে। সরকার যদি সংঘাত চায়, সংঘাতের রাস্তায় হাঁটতে হবে। তারা সংঘাতের রাস্তায় হাঁটলে আমরা সব দিক থেকে তাদের সহযোগিতা করবো, আমরাও সংঘাতের পথে বেছে নেব। যেভাবে এই ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমাদের বিধায়কদের উপরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, যেভাবে আমার সাথে শঙ্করদার কথা হয়েছিল, শঙ্করদার মাথায় এবং বুকে টুকে বিভিন্ন জায়গায় লেগেছে, অশোক দিন্দাকে যেভাবে মেরেছে, মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পালের সাথে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, এরকম বহু মানুষজন ছিলেন, তমগ্নদা আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন লোক যারা রয়েছে তাদের সাথে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, এটা কোনোভাবেই আমরা ছোট করে দেখছি না। আমরা এই বিষয়টাকে কোনোভাবেই ছোট করে দেখছি না। আমরা সরকার যখন সংঘাত চাইছে, আমরা সংঘাতের জন্য প্রস্তুত। এখানে তো হচ্ছে যে কার নির্দেশে মারা হলো? পুলিশ মন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী। চোর মমতার নির্দেশে। চোর মমতা সব মুখ্যমন্ত্রী ভদ্রলোকের ভাষা ছেড়ে দিলে একদম বোঝা সোজা ভাষা বলছে, চোর মমতার নির্দেশে এদের উপর লাঠি চলেছে, চোর মমতার নির্দেশে এদেরকে লাঠি পেটা করা হয়েছে, চোর মমতার নির্দেশে আজকে চোর মমতার কার্যকলাপের জন্য এদের চাকরি গেছে। চোর মমতার এই অযোগ্যদের এমন ভাবে পয়সা খেয়ে চাকরি দেওয়ার ফলেই তো এদের চাকরিগুলো আজকে গেছে, যোগ্যরা আজকে পথে বসেছে। সবকিছুর জন্য দায়ী, গোটা পরিস্থিতিটার জন্য দায়ী চোর মমতা। নেতাজি ইন্ডোরে এত ঢালাও প্রতিশ্রুতি দিলেন না, ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংটার আমি মানে আগা পাঁচতলা কিচ্ছু বুঝলাম না।
এ বাংলায় বলে না বেঙ্গল মিন্স বিজনেস, সত্যিই দেখলাম বেঙ্গল মিন্স বিজনেস। ওই মিটিং এর পাস পর্যন্ত বিক্রি হয়েছে, তো 500 টাকা করে এগুলো, সেগুলো আবার নাকি ব্ল্যাকে বিক্রি হয়েছে। বিভিন্ন কলেজের অধ্যাপক সংগঠনের লোকেরা তারা সব আমরা যোগ্য গলায় ওদের কি যোগ্য অ্যাকচুয়ালি, মানে যাদের সত্যি যারা আমরা অযোগ্য, সব থেকে বড় আমরা অযোগ্য যদি এরকম একটা ব্যাচ থেকে থাকতো, এটা মুখ্যমন্ত্রী গলায় ঝুলিয়ে ঘোরা উচিত ছিল। এই যে টিভিতে তৃণমূলের বলে সুমন বন্দ্যোপাধ্যায়, সেও মিটিং এ বসছিল, বিভিন্ন অধ্যাপক সংগঠনের লোকেরা সবাই আমরা যোগ্য বলে বসে আছে। আরে ওদের ওখানে চাকরি গেছে নাকি? সুবোধ সরকার সে মঞ্চে বক্তৃতা করছে, আমি ভাবছি মোড়ও মনে হয় চাকরি চলে গেছে। সমস্ত দুনিয়ার লোকজনের ভিড় করে সেখানে কিছু বক্তৃতা করা এবং কোনো সমাধান সূত্র নয়, নিজে কন্টেম্পটের আওতায় ফাঁসবেন এবং সবাইকে নিয়ে ফাঁসবেন। সবাইকে বলে সুপ্রিম কোর্ট অর্ডার মানতে না, এমন একটা ভাব মানতে হবে না চাকরি করে যাও। আরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলা যায়? তো ওই মিটিংটা আর কিছুই না, মুখ্যমন্ত্রী একটা এদেরকে আরো বিপাকে ফেলার জন্য, যারা যোগ্য তাদেরকে আরো বিপাকে ফেলার জন্য একটা কাহিনী রচেছিলেন। যাই হোক, ওরাই ফাঁদে পা দেয়নি। কিন্তু দাদা দেখছি ব্রাত্য বসু এই যে লাঠিচার্জ করলো পুলিশ, এর পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বলছেন যে নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ডিআই অফিসে গেছিলেন কেন? দেখুন, ডিআই অফিসে তারা গেছেন কোনো অশান্তি করতে না, তাদের নিজেদের গণতান্ত্রিক একটা আন্দোলন করার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর বার্তাতে তো কেউ সন্তুষ্ট হয়নি। মুখ্যমন্ত্রীর ওই অগোছালো, অস্পষ্ট, হ্যাঁ একটা তোমাকে কি বলবো, একটা সন্দেহপূর্ণ, একটা সন্দেহের গন্ধযুক্ত একটা বার্তা, তো সেটা যোগ্য চাকরিজীবী যারা হারিয়েছে তারা কেন মানবে? কেন? তারা যেভাবে গণতান্ত্রিক ভাবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সেই পথে তারা বেছে নিয়েছে। আর এটা পেটের প্রশ্ন, মানুষের পেটের ভাত চলে গেছে। বহু চাকরি করা ছেলে মেয়ে তারা কেউ হয়তো পয়সা দিয়ে ইএমআই করেছে, মানে হাউস বিল্ডিং লোন নিয়েছে, বাড়ি করেছে, ইএমআই দিতে পারছে না, বাড়ির বাচ্চার খাবার তুলে দিতে পারছে না মুখে, বাড়ির বয়স্ক বাবা মার জন্য ওষুধ কিনতে পারছে না। এর মুখ্যমন্ত্রীর ওই ঢপের কাহিনী শুনে তারা শান্ত থাকবে? তারা আন্দোলন করেছে সেখানে এইভাবে নির্বিচারে লাঠি সব। আমি বলছি যে পুলিশের এখতিয়ার আছে কোথায় এইভাবে নির্বিচারে লাঠি চালানো, এইভাবে লাথি মারা, লাঠি চালানো এখতিয়ারটা কোথায় আছে? কত বড় ওই আমাদের কলকাতা পুলিশ কমিশনার যিনি হয়েছেন, কত বড় মানে ইডিয়েটের মতন কথা বলছেন, মানে আই এম ভেরি সরি টু সে, ইডিয়েটের মতন কথা বলছেন যে স্লাইট ইউজ অফ ফোর্স, হালকা ভিডিওগুলো আছে সেগুলো হালকা। আজকে এই ছেলেমেয়েগুলোর চাকরি চলে গেছে, তাদের সাথে সহানুভূতির সাথে আচার আচরণ করা উচিত ছিল প্রশাসন, পুলিশ, সবার। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তো এদের হাতে পায়ে ধরে এদের সাথে কথা বলা উচিত, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদের চাকরি গেছে, এই চোর মমতার জন্য এদের চাকরি গেছে, তাদের উপর লাঠি পেটা করছে। আমি বলছি ইতিহাস ক্ষমা করবে না। মানে পুরো বিষয় কোথাও সরকার ভয় পেয়ে গেছে বলে তার এটা বহিঃপ্রকাশ বলে মনে হলো? অবশ্যই সরকার তো অবশ্যই ভয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছে গোটা রাজ্য, দেশ, পৃথিবী ছিচি করছে। একটা সংগঠিত দুর্নীতির কারণে চাকরি করার অবস্থায় এই লোকগুলো চাকরিরত অবস্থা থেকে তারা আজকে পথে বসতে চলেছে, শুধুমাত্র সরকারের একটা সংগঠিত দুর্নীতির কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত জবাব দিতে হবে। আমরা বলছি 2026-এ সরকার বদলও হবে, বদলাও হবে, দুটোই হবে।